সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আমরা আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, নতুন করে পথ চলার সংকল্প, তারেক রহমান ফিরছেন আজ। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলে বিশেষ গণসংবর্ধনা, সমাবেশের আয়োজন। সমাবেশ শেষে মাকে দেখতে যাবেন, তারপর গুলশানের বাসা। খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল। হাদি হত্যাকাণ্ড, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলামের ভগ্নিপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার। মোট গ্রেপ্তার 11 জন। শুভ বড়দিন আজ। গির্জাগুলো সজেছে বর্ণাঢ্য সজ্জায়। আওয়ামী লীগ নির্ভরতা থেকে ভারত কি সরবে? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ। বাস, লঞ্চ, ট্রেন ভরে ঢাকায় নেতাকর্মীরা, রাতে ভিড় সংবর্ধনা স্থলে। তারেক রহমানের সংবর্ধনা। আমার দেশ, বিশাল সংবর্ধনায় আজ ফিরছেন তারেক রহমান। বড়দিনের আগে ভারতে খ্রিস্টান নিপীড়ন, মিত্রদের আরও 10 আসন ছাড়ল বিএনপি। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ। সাবেক পুলিশ কর্মকর্তা সহ 8 জনের বিরুদ্ধে রায় 20 জানুয়ারি। শুভ বড়দিন আজ। দৈনিক ইত্তেফাক, তারা বিশেষ সংখ্যা ছেপেছে। অপরিমেয় প্রত্যাশার ভার নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন। 17 বছর পরে আজ স্বদেশে ফিরছেন তারেক রহমান। 300 ফুটে হবে ঐতিহাসিক সংবর্ধনা। ঢাকামুখী জনস্রোত। টেলিযোগাযোগ অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন। ইন্টারনেট কখনই বন্ধ নয়, বিলুপ্ত হচ্ছে এনটিএমসি। বিচারকের আদেশ ছাড়া ফোনে আড়ি পাতা নয়। সমকাল, নির্বাচন শেষ, ঢাকায় বরণের আয়োজন। আজ ফিরছেন তারেক রহমান। রাত 12টা 15 মিনিটে লন্ডন ছেড়েছেন। দুপুরে 300 ফুটের সংবর্ধনা। মঞ্চে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে থাকবেন জোট নেতারা। 3 দিনের ব্যস্ত সময় শেষে যুক্ত হবেন নির্বাচনী কার্যক্রমে। আজ শুভ বড়দিন। তরুণদের আকৃষ্ট করে তারেক রহমানের চ্যালেঞ্জ। একদিন আগে মানুষের ঢল। যুগান্তর, তারও বিশেষ সংখ্যায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঐক্য সমঝোতার পথ উজ্জ্বল। তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি। মহানায়ক হয়ে ফিরলেন মজলুম নেতা। 1.5 যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। শুভ বড়দিন আজ। সামনে পেছনে থাকবে বিশেষ প্রোটেকশন। তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা সরকারের। ঢাকায় যানজটের শঙ্কা মানতে হবে পুলিশের নির্দেশনা। তারেক রহমানের বায়োগ্রাফি। রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা পরিবার থেকেই শেখা। মানব জমিন, তারেক রহমানের স্টেটসম্যান হওয়ার সুযোগ আর এই জাতির ভবিষ্যৎ। রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন, তারও বিশেষ সংখ্যা। প্রতীক্ষার অবসান, ঐতিহাসিক প্রত্যাবর্তন। মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে যুবক নিহত। কালের কণ্ঠ, তাদের বিশেষ সংখ্যা। তারেক রহমানের স্বদেশে ফেরা এক ঐতিহাসিক অনিবার্যতা। তারেক রহমানের নেতৃত্বে দেশের ভঙ্গুর গণতন্ত্রের পুনর্জাগরণ। 17 বছর অপেক্ষার অবসান। মাতৃভূমিতে তারেক রহমান। 300 ফিট সড়কের সংবর্ধনা। একমাত্র বক্তা তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধি ও স্মৃতিসৌধে যাবেন কাল। আজ শুভ বড়দিন। ডক্টর ইউনূসকে 5 কংগ্রেসম্যানের চিঠি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ, কোনো দলের কার্যক্রম স্থগিতে না। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগ। কালবেলা, তারেক রহমান দ্য মডার্ন প্রিন্স। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুভ বড়দিন আজ। জামায়াতের সঙ্গে হচ্ছে এনসিপি। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ। বাংলাদেশ প্রতিদিন, তাদের বিশেষ সংখ্যায় তারেক রহমানের প্রত্যাবর্তনে সুগম হবে গণতন্ত্রের পথ। জীবনের পথচলা সংগ্রাম ও অদম্য নেতৃত্বের গল্প।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আজ, দেশের মাটি ছোবেন 17 বছর পর, দুঃসময়ের কাণ্ডারির অপেক্ষায় গোটা দেশ, জনতার মহাসমুদ্রে তারেক রহমান, 6 স্তরের নিরাপত্তা। দেশ রূপান্তর, মাতৃভূমিতে তারেক রহমান, বরণে প্রস্তুত দেশ, হাসপাতাল শয্যা থেকে লন্ডন, ঢাকা ছাড়ার আগে দিতে হয় রাজনীতি না করার মুচলেকা, সঙ্গে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, গুরুত্বপূর্ণ 127 নেতা নিরাপত্তা ঝুঁকিতে। নয়া দিগন্ত, আজ ফিরছেন তারেক রহমান, দীর্ঘ প্রতীক্ষার অবসান, 300 ফিটে হবে জনসমুদ্র, মায়ের কাছে যাওয়ার পথে দেবেন সংক্ষিপ্ত বক্তব্য, শনিবার যাবেন হাদির কবর জিয়ারতে। শুভ বড়দিন আজ, নাশকতার সংখ্যা না থাকলেও সর্বোচ্চ নজরদারিতে ঢাকা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রেস সচিব, ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না, নাগরিকদের নজরদারি বা অযথা হয়রানি দণ্ডনীয় অপরাধ। দৈনিক ইনকিলাব, তারেক রহমান 17 বছর পর মাতৃভূমিতে ফিরছেন আজ, মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন, ঐতিহাসিক মাহেন্দ্র খনে স্বাগত জানাতে ঢাকামুখী জনস্রোত, একদিন আগে থেকেই অভ্যর্থনা স্থলে লাখো লাখো মানুষের অপেক্ষা, 300 ফিটে উৎসবের আমেজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল, জনদুর্ভোগ আশঙ্কায় বিএনপির আগাম দুঃখ প্রকাশ। জুবাইর রহমান চৌধুরী প্রধান বিচারপতি নিযুক্ত। বণিক বার্তা, তারেক রহমানের 17 বছর পর রাষ্ট্রনায়ক উচিত স্বদেশ প্রত্যাবর্তন, জানমাল নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের 47% মানুষ, দেশের 26তম প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। দ্য ডেইলি স্টার, তারেক অন হিজ ওয়ে হোম, বিএনপি gives 10 more seats to its allies, seat sharing strengthens new alliance, NCP AB parties seek deals with BNP Jamaat. Tarek returns home today, textbook distribution on January 1 uncertain. দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা এখন ফিরব মূল আলোচনায়। স্যার নিশ্চয়ই শুনছিলেন, এবং আজকের পত্রিকার সব কিছু জুড়ে 17 বছর পর দেশে তারেক রহমানের রাজকীয় যে প্রত্যাবর্তন, সেই বিষয়টি নিয়ে প্রায় 6,314 দিন পর দেশে ফিরছেন তারেক রহমান। 8,000 কিলোমিটার দূরে ছিলেন। তার এই দেশে প্রত্যাবর্তন নিয়ে অগণিত অসংখ্য মানুষের যে প্রতীক্ষা, সেটার অবসান হচ্ছে। তার এই প্রত্যাবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে সালাম এবং সকালের শুভেচ্ছা। শুভ সকাল। আজকে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন, পত্রিকাগুলোতেও সেটি শিরোনাম করেছে। আমি বাংলাদেশে সহ বিশ্বের সব খ্রিস্টান সম্প্রদায়কে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, এবং এই যে আজকের দৈনিক পত্রিকাগুলোর হেডলাইন আপনি পড়ছিলেন, সেখানে প্রধান শিরোনাম হিসাবে একেবারেই মানে আমরা বলবো যে প্রত্যাশিত মাত্রায় স্থান পেয়েছে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সংবাদটি। পুরো দেশবাসী, বিএনপির নেতাকর্মী নয়, শুধুমাত্র পুরো দেশবাসী তার আগমনের প্রতীক্ষায় দীর্ঘদিন ধরে ছিলেন। সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ পরে তার স্বদেশ মাতৃভূমিতে তিনি পা রাখবেন। আমিও তাকে এই মহেন্দ্রক্ষণে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মনে আছে এবং আমাদের সকলেরই মনে আছে যে তারেক রহমান একটা বিশেষ পরিস্থিতিতে তিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র। রাজনীতিতে তার অভিষেক হয়েছিল গত শতাব্দীর 90-এর দশকে, যখন তার মা প্রধানমন্ত্রী ছিলেন প্রথম দফায় সেই সময়। তবে সেই সময় বাংলাদেশের রাজনীতিতে তিনি এত উজ্জ্বলভাবে তার পদচারণা ছিল না। তৃতীয় মেয়াদে যখন তার মা প্রধানমন্ত্রী হলেন, অর্থাৎ 2001 সালে, তখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠলেন এবং বিএনপিকে সংগঠিত করার জন্য এবং সরকারকে সহযোগিতা করার জন্য তিনি প্রত্যক্ষভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি তার কর্মতৎপরতা চালিয়েছিলেন। 2006 সালে বিএনপির মেয়াদান্তে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে যখন একটি রাজনৈতিক সংকট দেখা দিল, সেই সংকট মুহূর্তে তৎকালীন যে অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হয়েছিল, সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার যেটিকে আমরা বলি, সেই সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে একটা চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের অংশ হিসেবে আমরা জানি সেই সময় যে এখন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী ফেসিবাদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তিনি সভানেত্রী ছিলেন, এবং বেগম খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে
বিযুক্ত করার একটা উদ্যোগ সেই সময়কার সরকার নিয়েছিল, -2 যে ফর্মুলা, -2 ফর্মুলা। এবং সেই 2 ফর্মুলা কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতনের যে শিকার হয়েছিল যে পরিবারটি, যে দলটি, সেটি হচ্ছে বিএনপি। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসনকে সেই সময় কারা অন্তরীণ করা হয়েছিল এবং তার 2 ছেলে জনাব তারেক রহমান, আজকে যিনি দেশে ফিরছেন, তাকেও কারার অন্তরীণ করা হয়েছিল এবং অমানসিক শারীরিক নির্যাতন, তখন তাকে মানসিক নির্যাতন করা হয়েছিল। এবং এরপরে তাকে একটা পর্যায়ে দেশ থেকে জীবন রক্ষার্থে দেশ থেকে তাকে বাধ্য করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কিন্তু দেশ থেকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার স্বভাবসুলভ যে অবস্থা, সেটার মাধ্যমে কোনো রকমের চাপের কাছে তিনি নতি স্বীকার করেননি। সেই সময় তার পুত্রদের জীবন সংশয় জেনেও তিনি দেশ ত্যাগ করেননি, কিন্তু তার পুত্রের জীবন রক্ষার্থে তিনি এইটুকু করেছিলেন যে তাকে বিদেশে পাঠিয়েছিলেন। সেই তারেক রহমান এরপরে মানে তৎকালীন যে সরকার, ক্ষমতাচ্যুত একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী সরকার জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য এবং তাদের যে রাজনৈতিক দল সেটিকে ধ্বংস করার জন্য তাদের 1.5 দশকের সব ধরনের অপচেষ্টা তারা চালিয়েছে। মইনুল হোসেনের স্মৃতিবিজড়িত বাড়িতে তারেক রহমান আর ফিরে যেতে পারবেন না। তার অনুপস্থিতিতে তার মাকে সেখান থেকে নির্মমভাবে, বেগম খালেদা জিয়াকে সেখানকে বের করে দেওয়া হয়েছে। তার ভাইকে তিনি আর ফিরে পাবেন না। সেই ভাইকে অত্যন্ত শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সেই তারেক রহমান আজকে দেশে ফিরে আসছেন এবং 15 বছরে দেশে এই ক্ষমতাচ্যুত ফেসিবাদী সরকার এমন কোনো ব্যবস্থা নেই যে তারেক রহমানকে এই প্রজন্মের কাছে খলনায়ক হিসাবে উপস্থাপন করার এমন কোনো অপচেষ্টা নেই যেটা তারা করেছেন। সত্ত্বেও আপনি বলেছেন যে 8000 মাইল দূরে থেকে তারেক রহমান শুধুমাত্র নিজেকে একজন জননেতায় পরিণত করেননি, তাদের যে রাজনৈতিক দল সেই বিএনপিকে তিনি সুসংগঠিত রাখার জন্য এবং তৎকালীন সরকারের শত অপচেষ্টা সত্ত্বেও তিনি কিন্তু এই দলটিকে সংগঠিত করে আজকে তিনি এই দলের কাণ্ডারি হিসাবে দেশে রাজসিক একটা প্রত্যাবর্তন। আপনার মনে আছে তৎকালীন এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী জাতীয় সংসদ থেকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায়, মানে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় তারেক রহমানের বিদেশে থাকা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। সাহস থাকলে দেশে এসে রাজনীতি মোকাবেলা করার জন্য একাধিকবার তিনি তাকে তাচ্ছিল্যপূর্ণ সেই তারেক রহমানই বীরের বেশে আছেন। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিণতি, তারেক রহমান আজকে বীরের বেশে এই স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করছেন, আর আরেকজন যিনি এই তারেক রহমানকে কুরুচিপূর্ণ ভাষায় তাচ্ছিল্য করেছিলেন, তিনি জনতার রোষে ক্ষমতাচ্যুত শুধু হন নাই, তিনি জীবন রক্ষার্থে পালিয়ে যেয়ে তার সভাসদ সবসহ পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। স্যার, আপনি বীজ রাজনীতিকরণের কথা বলছিলেন এবং আমাদের দেশে 5 আগস্টের পর আমরা যে রাজনৈতিক ধারা দেখেছি, দ্বিধা বিভক্তির রাজনীতি আমাদের স্পষ্ট হয়েছে এবং তার এই প্রত্যাবর্তন রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এখন? দেখুন, তারেক রহমান আজকে যে দেশে আসছেন এবং গত কয়েকদিন ধরে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, যে বাঁধভাঙ্গা জোয়ার, মানে আনন্দ উদ্বেলিত অবস্থা আমরা দেখছি, এটি প্রমাণ করে যে বিএনপির রাজনীতিতে তার এই প্রত্যাবর্তনটা কত বড় গুরুত্বপূর্ণ। এর বাইরে আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের রাজনীতির বাইরেও কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ আছেন যারা প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু তাদের মধ্যেও কিন্তু তারেক রহমানকে কেন্দ্র করে একটা বিশাল আগ্রহ কৌতূহল আছে এবং তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তারেক রহমান কখন ফিরে আসবে। 5 আগস্ট এর পর যে পরিবর্তিত বাংলাদেশে প্রতিটা দিন বিএনপির নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের মধ্যেও একটা প্রত্যাশা ছিল যে কখন তিনি ফিরে আসবেন। তার এই ফিরে আসাটার ক্ষেত্রেও যে অনেক প্রতিবন্ধকতা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থায় তারেক রহমানের একটা বিবৃতির মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছিল। তো সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তিনি যে আসছেন এমন একটা সময়ে, যে সময়ে বাংলাদেশের রাজনীতি একটা চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। শুধু রাজনীতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে দ্বিধা বিভক্তি, নানা রকমের সংকট আছে। সেই সংকট মুহূর্তে তিনি দেশে আসছেন এবং এই দেশে আসাটা তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপিকে দারুণভাবে উজ্জীবিত করবে
একই সাথে আমাদের যে প্রত্যাশা যে এই সংকটকালীন যে রাজনীতি, অন্তর্বর্তীকালীন যে একটা চ্যালেঞ্জিং রাজনীতির যে অবস্থা, সেটার মধ্যেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এবং একসময় তারেক রহমান স্বৈরাচার বিরোধী, ফেসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি মানে সমান্তালে আন্দোলন পরিচালনা করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বা 5ই আগস্টের পরে সেই রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, এক ধরনের মানে কি বলবো, বিরোধ, মত পার্থক্য তৈরি হয়েছে। এই ক্ষেত্রেও আমি মনে করি যে তার সশরীরে উপস্থিতি কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে এবং এইটি বহুল প্রত্যাশিত এবং মানুষও প্রত্যাশা করে যে এই রাজনৈতিক দল যেগুলো অভ্যুত্থানের সপক্ষ শক্তি, তাদের মধ্যে যে নির্বাচন বা অন্যান্য ইস্যুভিত্তিক যে মতবিরোধ, সেই মতবিরোধের সুযোগটা নিচ্ছে কিন্তু পতিত ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি। প্রধান উপদেষ্টা আমাদের গত 16ই ডিসেম্বরে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, হাদির মৃত্যুর পর যে ভাষণ দিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি বারবার এটি বলেছেন যে অভ্যুত্থানের সপক্ষ শক্তির মধ্যকার যে বিরোধ, সেই বিরোধটাকে কাজে লাগিয়ে আবার ফেসিবাদী দেশে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমান সেই বাস্তবতাটা উপলব্ধি করেন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও এই বাস্তবতাটা উপলব্ধি করে আমি মনে করি যে তার এই দেশে প্রত্যাবর্তনের এই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্ততপক্ষে আমাদের এই জাতীয় ইস্যুতে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধ কমিয়ে আনার একটা প্রচেষ্টা তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে হতে পারে। স্যার, আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন স্যার, যে সময়টা তারেক রহমান দেশে ফিরছেন, অনেকগুলো চ্যালেঞ্জ, সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক মতবিরোধ, তো তিনি আসলে কোন বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন? দেখেন, তারেক রহমানকে খণ্ডিতভাবে কোনো একটা চ্যালেঞ্জকে নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। প্রথম কথা হলো যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তার নিজের দলটাকে সুসংগঠিত করা, এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ আছে। আপনি দেখেছেন যে বিএনপি ইতিমধ্যে যে সমস্ত আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, কি বেশ কিছু আসনে সেইখানে প্রার্থী কেন্দ্রিক মতবিরোধ আছে। তারেক রহমানকে প্রথমে এইগুলো অ্যাড্রেস করতে হবে। নিজের আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তার দলকে একটা ঐক্যবদ্ধ সুসংগঠিত রাজনৈতিক দল হিসাবে প্রতিযোগিতায় তাকে নেওয়ার জন্য এইটা একটা তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে 8,000 মাইল দূরে থেকে তিনি এত প্রতিকূলতার মধ্য দিয়ে যেটি করতে পেরেছেন, তার শারীরিক উপস্থিতির মাধ্যমে তিনি নিজের দলের এই সংকটগুলো তিনি কাটিয়ে উঠতে শীঘ্রই সম্ভব হবে। এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় কথা হলো নির্বাচনে তার একটা নির্বাচন যখন হচ্ছে, তারেক রহমান কিন্তু এই নির্বাচন যে তার জন্য খুব সহজ না, এটা কিন্তু তিনি উপলব্ধি করেন। এবং আপনি দেখেন 5 আগস্টের পর তার প্রত্যেকটা বক্তব্যের মধ্য দিয়ে বলেছে যে আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জের। এবং যিনি এই মানে কঠিন এবং চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, নিশ্চয়ই সেইগুলো মোকাবেলার জন্য তার কর্মকৌশল আছে। এবং তারেক রহমান এই কর্মকৌশলগুলোর কথা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করেছেন। আপনি 23 সালে তিনি যে 31 দফা দিয়েছিলেন, এর আগে 27 দফা, এবং সর্বশেষ তিনি একটা 8 দফা তার কর্মপরিকল্পনার কথা, এই নির্বাচন কেন্দ্রিক 8 দফা কর্মপরিকল্পনাও তিনি ঘোষণা করেছেন। তো আমি মনে করি যে এটি করবেন। আর আপনি যেটি বলেছিলেন যে স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারের যে দীর্ঘ শাসনামলে আমাদের গণতন্ত্র একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই গণতন্ত্রকে টেকসই করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এবং তারেক রহমান সহ মানে এটা শুধু সরকার না, এইটা মানে নির্বাচন কমিশনের না, একই সাথে এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোরও কিন্তু এটা একটা দায়িত্ব। এবং তারেক রহমানের রাজনৈতিক দলটি যেহেতু এখন এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, ফলে তার উপর কিন্তু অনেক দায়িত্ব এই ক্ষেত্রে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, অর্থাৎ গণতন্ত্রের উন্নয়ন, শুধু গণতন্ত্রের উত্তরণ না, গণতন্ত্রকে বাংলাদেশে একটা টেকসই ভিত্তির উপর স্থাপন করা, এটা তার জন্য স্যার একটা চ্যালেঞ্জ। আপনি আপনার কথায় যেটা বলছিলেন যে 5 আগস্টের পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী আছে, তারা তো আছেনই, জি, এবং বিএনপির যারা নেতৃস্থানীয় যারা লিডার, তাদের কাছে প্রশ্ন ওইটাই ছিল যে তারেক রহমান কবে দেশে ফিরবেন। এবং 5 আগস্টের পর সবচেয়ে বিএনপির জন্য সবচেয়ে বড় ইস্যু এটাই ছিল যে কবে ফিরছেন তারেক রহমান। এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার হয়েছে। এবং তার এই যে ফেরা, নতুন গল্প, নতুন রাজনীতি, নতুন করে পথ চলার যে সংকল্প, সবকিছু মিলিয়ে নিন্দুকের অবস্থানটা আসলে এখন কোন জায়গায়? দেখুন, আমরা যখন তারেক রহমান সাহেব তার মায়ের
অসুস্থতা সংকটাপন্ন অবস্থায় যখন তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, সেই ফেসবুক স্ট্যাটাসের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের উত্থান যারা চায় না তাদের যে অবস্থানটি ছিল এবং ব্যক্তি তারেক রহমানকে যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং এই ধারণাটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল যে তিনি দেশে ফিরছেন না, তিনি দেশে ফিরতে পারবেন না, এবং অনেক মুখরোচক গল্পও কিন্তু সেই সময় তৈরি করা হয়েছে, যে গল্পগুলোর সত্যতা কতটুকু ছিল আমরা জানি না। কিন্তু এই ধরনের মুখরোচক গল্প তৈরি করার মাধ্যমে এই নিন্দুকদের কথা বলেছেন যে পতিত যে ফ্যাসিবাদী শক্তি শুধু নয়, একসময় তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এই অপপ্রচারটা জোরালোভাবে করা হয়েছে। তার এই যে এত কিছুর পর তার এই যে দেশে প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তনের সময়ে দেশের মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এই নিন্দুকেদের মুখে একটা ছাই, একটা ঝামা ঘষে দিয়েছে। তাতে কোনো সন্দেহ নেই। একটু অন্য বিষয় যেতে, সেটা হচ্ছে একদম শেষ দিকে যেহেতু আমরা টেলিযোগাযোগ অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন, ইন্টারনেট কখনোই বন্ধ নয়, বিলুপ্ত হচ্ছে এনটিএমসি, এবং বিচারকের আদেশ ছাড়া ফোনে আড়ি পাতা নয়। এটা নিয়ে একটু আলোচনা করবে যে ফোনে আড়ি পাতা এখন বিচারক। আপনি দেখেন গত 15 মানে ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে মানুষের আসলে কোনো গোপনীয়তা বলতে কিছু ছিল না। আপনি ইসরায়েল থেকে যখন আড়ি পাতার যন্ত্রের কথা কেনার কথা আমরা শুনেছি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষের কোনো মানে গোপনীয়তা বলতে কোনো কিছু ছিল না। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার একটা গুরুত্বপূর্ণ অগণতান্ত্রিক মাধ্যম হয়ে উঠেছিল এই আড়ি পাতার যন্ত্র। এবং আপনি দেখেন আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আমরা যখন গত বছর মানে জুলাই অভ্যুত্থানের সময়, সে সময় ইন্টারনেট বন্ধ করে দেয়া, মানে অভ্যুত্থান দমনের নামে এই ইন্টারনেট বন্ধ করে দিয়ে কার্যত বাংলাদেশকে কিন্তু বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে সিদ্ধান্তটি গ্রহণ করলেন, এটা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় যাবে, যেহেতু শেষ দিকে আমরা, তো আমি আসলে ডক্টর ইউনূসকে 5 কংগ্রেসম্যানের চিঠি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ, কোনো দলের কার্যক্রম স্থগিতের না। অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রেস সচিবের প্রতিক্রিয়া। আমি মনে করি যে বাংলাদেশের প্রেস সচিবের যে বক্তব্য, সেটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন আছে। যে আওয়ামী লীগ গণতন্ত্রের নামে একতরফা ভোট করে, ভোটারবিহীন ভোট দিয়ে তারা বাংলাদেশ একটা দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এখন একটা তাদের কার্যক্রমের মধ্যে নিষেধাজ্ঞা আছে, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এটা হলো এই দেশের মানুষের জনপ্রত্যাশা, আমেরিকার প্রেসক্রিপশন নয়, বরং বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা। এটাই আমরা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ, তার বিরুদ্ধে অভিযোগ, মানে বেশ এই পদত্যাগের দাবি ছিল 19 স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ ওসমান হাদি, তার যে হত্যার পর থেকে পদত্যাগের দাবি ছিল, কিন্তু কি কারণে উনি পদত্যাগ করছেন এটা বিষয়টা আসলে ক্লিয়ার নয়। কিন্তু মানুষ মানে আশঙ্কা করে অনেক বিষয়, সেটা হলো যে ওসমান হাদির নিহত হওয়ার পর আমাদের গণমাধ্যমের উপর আক্রমণ। একটা তো ওসমান হাদির হত্যাকাণ্ড আছে, সেই হত্যাকাণ্ডে আসামিদেরকে মানে পালিয়ে যাওয়া, সেখানে গ্রেফতার করতে ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষা। একই সাথে অনেকেই ধারণা করেন এরপরে যে সংগঠিত কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, গণমাধ্যমে আক্রমণ থেকে শুরু করে, সেগুলোর মানে আক্রমণগুলো প্রতিহত করা নয়, শুধু কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আছে যিনি পদত্যাগ করলেন যে তার এক ধরনের প্রচ্ছন্ন মানে ভূমিকা ছিল কিনা, এই প্রশ্ন এসেছে। ধন্যবাদ স্যার আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।